বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। করোনাকালীন বর্তমান সরকারের অনলাইন ক্লাসের পদক্ষেপে ষষ্ঠ অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর গণিতের প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদের প্রশ্নে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের খ। আমরা একটু প্রশ্নটা সামনে নিই এবং লক্ষ্য করি। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন খ নম্বরে আমরা এটা একটু সলিউশন করব। আশা করি তোমরা অবশ্যই খাতা কলম সাথে নিয়েই আমাদের আজকের এই ক্লাসটা দেখবে। আমাদের প্রথমে বলা রয়েছে আয়ত কাকে বলে, আয়তক্ষেত্র এবং আয়তের মধ্যে পার্থক্য। আমরা একটু দেখি চতুর্ভুজের কোণগুলো, আমরা একটু আয়তটা লক্ষ্য করি, তাহলে তোমরা নিশ্চয়ই একটু ভালো করে বুঝতে পারবে। আমরা একটা আয়ত আঁকাই। আমরা যে আয়তটা আঁকাবো, এর আয়তটা আমরা জানি যে এর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ হবে আমাদের 90 ডিগ্রি করে। তাহলে আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞায় কি বলতে পারি একটু লক্ষ্য করো। চতুর্ভুজের কোণগুলো সমকোণ, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলতে পারি। কিন্তু শর্ত আছে, চতুর্ভুজটা হতে হলে সেই কোণের ডিগ্রিটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? চতুর্ভুজের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে আয়ত বলে। চতুর্ভুজের কোণগুলো অর্থাৎ যে চতুর্ভুজটা আমরা আঁকাইছি, এর এই বাহুর সঙ্গে এই বাহুর বিপরীত এই বাহু সমান সমান্তরাল, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা আয়ত বলতে পারি। অন্যদিকে আমরা কি বলতে পারি? অন্যদিকে আমরা একটু লক্ষ্য করি, অন্যদিকেরটা কি আছে। অন্যদিকে আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্র বলে। আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি যে আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। এটাই হচ্ছে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য। অর্থাৎ আয়ত দ্বারা যখন 90 ডিগ্রি কোণ হচ্ছে এটা হচ্ছে আয়ত, আর যখন এই আয়ত দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। এটাই হচ্ছে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে আয়ত এবং আচ্ছা, এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বরটা দেখি। আমাদের বলা আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা ট্রাপিজিয়াম সম্পর্কে একটু পরিচিত হই। ট্রাপিজিয়াম হচ্ছে, আমরা যদি নামকরণ করি এ বি সি, এখানে এই দুইটাকে বলা হচ্ছে সমান্তরাল বাহু। আমরা সমান্তরাল কি, যে দুটা সমমুখী হতে হবে, দুটাই সমমুখী হতে হবে, সেইগুলোকে আমরা বলি সমান্তরাল বাহু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এডি এবং বিসি আছে সমান্তরাল বাহু। এডি সমান্তরাল বিডি, এটা আমরা বিসি, এটা আমরা লিখতে পারি বিসি। এই দুইটা সমান্তরাল। তাহলে যদি এই দুইটা বাহু সমান্তরাল হয়, আমাদের এই দুইটা বাহু সমান্তরাল, কিন্তু এডি এবং সিডি সমান্তরাল নট সমান্তরাল। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর যোগফল। হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর সমষ্টি, সমান্তরাল দুই বাহুর সমষ্টি গুণ উচ্চতা। এইটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এখানে প্রশ্ন বলা হয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর সমষ্টি গুণ উচ্চতা, অর্থাৎ এ ডি এবং BC এই দুইটা সমান্তরাল বাহুর যোগফল আর উচ্চতাটা আমাদের তখন নির্ণয়
আমরা এটা উচ্চতাকে যদি আমরা এভাবে নির্ণয় করে নিতে পারি তাহলে উচ্চতাটাকে আমরা ধরতে পারবো, যেখানে আমরা দিলাম ই। তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ ইনটু সমান্তরাল দুই বাহু অর্থাৎ এডি যোগ বিসি সমান্তরাল দুই বাহু গুণ উচ্চতা অর্থাৎ ডি। এবং এটাকে আমরা সংক্ষেপে যদি রূপ দিই তাহলে আমরা এটাকে লিখতে পারি এ যোগ বি ইনটু এইচ। এটাকে আমরা সাধারণত সমান্তরাল দুই বাহু সমষ্টি হিসেবে নির্ণয় করি। হাফ ইনটু সমান্তরাল দুই বাহু এ প্লাস বি ইনটু এইচ, হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ উচ্চতা। এটাই ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এরপরে বলা হয়েছে কি যে ঘনবস্তু কাকে বলে। আমরা একটু ঘনবস্তু সম্পর্কে একটু ক্লিয়ার হই, আমরা একটু চিত্রটা অঙ্কন করি, তাহলে আমরা ঘনবস্তু সম্পর্কে আরো ভালো জানতে পারবো। ঘনবস্তু কাকে বলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা একটু দেখি যে ঘনবস্তুটা কিভাবে হয়। এটা হচ্ছে একটা ঘনবস্তু। এই যে ঘনবস্তু, এই ঘনবস্তুর দৈর্ঘ্য আছে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত প্রস্থ, এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা। এইটা ঘনবস্তু। এই ঘনবস্তুর বলা হয়েছে কাকে বলে। আমরা একটু লক্ষ্য করি, তোমরা আশা করি আরো ভালো বুঝতে পারবে। যে সকল বস্তু বা পদার্থ স্থান দখল করে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। তাকে ঘনবস্তু বলে। তাহলে আমরা একটু দেখি, যে সকল বস্তু পদার্থ স্থান দখল করে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। তাহলে আমরা এটাকে দেখতে পারি, আমাদের এইখান থেকে এই পর্যন্ত এইটাকে আমরা বলতে পারি কি, এটাকে বলতে পারি আমরা দৈর্ঘ্য, এইটাকে বলি দৈর্ঘ্য। এইখান থেকে এই পর্যন্ত যেটা, এইটাকে আমরা বলতে পারি উচ্চতা। এইখান থেকে এইখানে যেটা, এইটাকে বলি আমরা প্রস্থ, এটা প্রস্থ। এইখান থেকে এই পর্যন্ত যেটা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা নিশ্চয় এটা ভালো করে বুঝলাম যে একটা ঘনবস্তু স্থান দখল করবে এবং তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে আমরা ঘনবস্তু বলি। এরপরে বলা হচ্ছে যে সকল ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে আবার ঘনক বলবে। ঘনক কাকে বলবে? যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, অর্থাৎ একইভাবে হবে, এখানে যে দৈর্ঘ্যটা হবে, এখানে যে প্রস্থটা হবে, এখানে যে উচ্চতা হবে, সবগুলোই যখন সমান হবে, যখন আমরা এরকম জানি যে বর্গক্ষেত্রের যেমন প্রত্যেকটা বাহু যেমন সমান হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয়, এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু, প্রত্যেকটা বাহু সমান হয়। তেমনি ঘনবস্তুর যখন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই যখন সমান হয় তখন তাকে আমরা ঘনক বলতে পারি। আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পেরেছো যে একটা ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, আর যখন এই তিনটেই পরিমাপ যখন সমান হবে তখন তাকে আমরা ঘনক বলতে পারি। এরপর আমাদের বলা আছে যে ঘুড়ি কাকে বলে। আমরা একটু লক্ষ্য করি যে ঘুড়িটা আমরা আঁকাবো এবং আমরা সকলেই ঘুড়ি সম্পর্কে পরিচিত আছি, কিন্তু এই ঘুড়ি কেমন আমরা সেটা একটু দেখি। আমরা ঘুড়িটা একটু আঁকাই, তাহলে আরো ভালো বোঝা যাবে। একটা ঘুড়ি, এখন এই ঘুড়ির সংজ্ঞা চাইছে যে ঘুড়ি কাকে বলে। আমরা সংজ্ঞাটা একটু লক্ষ্য করব। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু, দুই জোড়া সন্নিহিত বাহু
দুই জোড়া সন্নিহিত বাহু সমান, দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে গুড়ি বলে, তাকে গুড়ি বলে। আমরা একটু লক্ষ্য করি, বোর্ডের দিকে তাকাই, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, অর্থাৎ দুই জোড়া সন্নিহিত বাহু বলতে বোঝাচ্ছে আমাদের দুই জোড়া সন্নিহিত বাহু, অর্থাৎ এই সন্নিহিত বাহুর সঙ্গে এই সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুর সঙ্গে এই সন্নিহিত বাহু সমান হবে, তখন তাকে আমরা ঘুড়ি বলতে পারি। আমরা আরেকটু লক্ষ্য করি, আমাদের প্রশ্নে আরেকটু বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু, অর্থাৎ দুইটি বাহু দেওয়া আছে, একটা 13x আর একটা 5x, ভূমিটা দেওয়া নেই, অর্থাৎ অপর একটি বাহু দেওয়া নেই, তা আমাদের অপর বাহুটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সেই অপর বাহুটাকে ধরি a। এখন আমরা জানি পিথাগোরাসের একটা সূত্র আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এর অপর বাহু এর মানটা আমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবো। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের, আমরা যদি একটু লক্ষ্য করি, একটি সমকোণী ত্রিভুজের এইটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ, এইটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় লম্ব। তাহলে আমরা জানি পিথাগোরাসের একটা সূত্র অনুসারে বলা আছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা এটা অতিভুজের মান বসাই 13x স্কয়ার, লম্বর মান 5x স্কয়ার, ভূমির মান আমরা অপর বাহু a ধরছি, সুতরাং a স্কয়ার। 13 বর্গ করলে 169x স্কয়ার, 25 এর 5 এর বর্গ করলে 25x স্কয়ার a স্কয়ার। এইটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হলো, এইটা এই পাশে a স্কয়ার থেকে গেল। তাহলে 169 থেকে 169x স্কয়ার থেকে 25x স্কয়ার যখন আমরা মাইনাস করব, তখন আসবে কত? 144x স্কয়ার। তখন আমরা এইটা থেকে এটা মাইনাস করে 144x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার পাবো। এইটাকে যখন আমরা দুইটা সাইড, অর্থাৎ এটাকে বলা হয় বিনিময় বিধি, আমরা দুইটাকে বিনিময় করলাম, দুইটা সাইড চেঞ্জ করলাম, এখন স্কয়ারটা উঠে গেল, ওটা রুট আবার হলো 144x স্কয়ারের রুট করলে আমরা পেলাম 12x। সুতরাং অপর বাহুটা আমরা কত পেলাম? 12x। তাহলে আমরা দেখলাম একটা সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের লম্ব দেখলাম আমরা 5x আছে, তার মানে আমরা এইটাকে ধরতে পারি 5x, এইটাকে ধরতে পারি 13x, আর এই ভূমিটা নির্ণয় হয়েছে আমাদের কত? 12x। আশা করি শিক্ষার্থীরা এগুলো অবশ্যই বুঝতে পেরেছো। আশা করি এর পরবর্তী অনলাইন ক্লাস আরো মনোযোগী হবে, আরো সুন্দরভাবে প্রিপারেশন নিবে, তাহলে আজকের জিনিস কালকের জন্য না ফেলে অবশ্যই তোমরা বাসায় সলিউশন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।